রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। ঘটক বললে, বাল্লিক রাজের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি। রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দূত এসে বললে, গান্ধার রাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে, যেন দ্রাক্ষালতায় আঙুরের গুচ্ছ। রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। দূত এসে বললে, কাম্বোজের রাজকন্যাকে দেখে এলে। ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জ্বল। রাজপুত্র ভর্তৃহরির কাব্য পড়তে লাগলো। পুঁথি থেকে চোখ তুলল না। রাজা বললে, এর কারণ ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা বললে, তুমি তো আমার ছেলের মিতা, সত্যি করে বলো, বিবাহে তার মন নেই কেন? মন্ত্রীর পুত্র বললে, মহারাজ, যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা, সে পরি বিয়ে করবে। রাজার হুকুম হলো, পরিস্থান কোথায় খবর চাই। বড় বড় পণ্ডিত ডাকা হলো। যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না। তখন রাজসভায় সওদাগরের ডাক পড়ল। তারা বললে, সমুদ্র পার হয়ে কত দ্বীপেই ঘুরলে, এলা দ্বীপ, মরিচ দ্বীপ, লবঙ্গলতার দেশ। আমরা গিয়েছি মলয় দ্বীপে চন্দন আনতে, মৃগনাভির সন্ধানে গিয়েছি কৈলাসে, দেবদারু বনে। কোথাও পরিস্থানের কোনো ঠিকানা পাইনি। রাজা বললে, ডাকো মন্ত্রীর পুত্রকে। মন্ত্রীর পুত্র এলো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে? মন্ত্রীর পুত্র বললে, সেই যে আছে নবীন পাগলা, বাঁশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়। শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শোনে। রাজা বললে, আচ্ছা, ডাকো তাকে। নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজার সামনে দাঁড়ালো। রাজা তাকে জিজ্ঞাসা করলে, পরিস্থানের খবর তুমি কোথায় পেলে? সে বললে, সেখানেই তো আমার সদাই যাওয়া আসা। রাজা জিজ্ঞাসা করলে, কোথায় সে জায়গা? পাগলা বললে, তোমার রাজ্যের সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্মুক সরোবরের ধারে। রাজা জিজ্ঞাসা করলে, সেইখানে পরী দেখা যায়? পাগলা বললে, দেখা যায়, কিন্তু চেনা যায় না। তারা ছদ্মবেশে থাকে, কখনো কখনো যখন চলে যায় পরিচয় দিয়ে যায়, আর ধরবার পথ থাকে না। রাজা জিজ্ঞাসা করলে, তুমি তাদের চেনো কি উপায়ে? পাগলা বললে, কখনো বা একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখে। রাজা বিরক্ত হয়ে বললে, এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও। পাগলার কথা রাজপুত্রর মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলাঠেলি, আর শিরীষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল।
সবাই জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ? সে কোনো জবাব করলে না। গুহার ভিতর দিয়ে একটি ঝর্ণা ঝরে আসে, সেটি গিয়ে মিলেছে কাম্মুক সরোবরে। গ্রামের লোকে তাকে বলে উদাস ঝোড়া। সেই ঝর্ণাতলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিলে। 1 মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রং ঘন হয়ে আসে, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো। জেগে উঠে রাজপুত্র বললে, আজ পাবো দেখা। তখনই ঘোড়ায় চড়ে ঝর্ণাধারার তীর বেয়ে চলল, পৌঁছল কাম্মুক সরোবরের ধারে। দেখে সেখানে পাহাড়িদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে সে ওঠে না। কালো মেয়ে, কানের উপর কালো চুলে একটি শিরীষ ফুল পড়েছে। গোধূলিতে যেন প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে, তোমার ওই কানের শিরীষ ফুলটি আমাকে দেবে? যে হরিণী ভয় জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে। তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায়া আরো ঘন কালো হয়ে নেমে এলো। ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার। মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে, এই নাও। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে, তুমি কোন পরী, আমাকে সত্য করে বলো। শুনে একবার মুখে দেখা দিল বিস্ময়। তারপরেই আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মতো তার হাসির উপর হাসি, সে আর থামতে চায় না। রাজপুত্র মনে ভাবলে, স্বপ্ন বুঝি ফলল। এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে। রাজপুত্র ঘোড়ায় চড়ে 2 হাত বাড়িয়ে দিয়ে বললে, এসো। সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল, একটুও ভাবল না। তার জল ভরা ঘোড়া ঘাটে রইল পড়ে। শিরীষের ডাল থেকে কোকিল ডেকে উঠল, কুহু কুহু। রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি? সে বললে, আমার নাম কাজরি। উদাস ঝোড়ার ধারে দুজনে গেল সেই পোড়ো মন্দিরে। রাজপুত্র বললে, এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও। সে বললে, আমরা বনের মেয়ে, আমরা তো ছদ্মবেশ জানি না। রাজপুত্র বললে, আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই। পরীর মূর্তি? আবার সেই হাসি, হাসির উপর হাসি। রাজপুত্র ভাবলে, এর হাসির সুর এই ঝর্ণার সুরের সঙ্গে মেলে। এ আমার এই ঝর্ণার পরী। রাজার কানে খবর গেল, রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে। রাজবাড়ি থেকে ঘোড়া এলো, হাতি এলো, চতুর্দোলা এলো। কাজরি জিজ্ঞাসা করলে, এসব কেন? রাজপুত্র বললে, তোমাকে রাজবাড়িতে যেতে হবে। তখন তার চোখ ছলছলিয়ে এলো। মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে।
মনে পড়ে গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্যে ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে। মনে পড়ল তার বাপ আর ভাই শিকারে চলে গিয়েছিল, তাদের ফেরবার সময় হয়েছে। আর মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে। সে বললে, না, আমি যাব না। কিন্তু ঢাক ঢোল বেজে উঠল, বাজলো বাঁশি, কাঁসি, দামামা। ওর কথা শোনা গেল না। চতুর্দোলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামলো, রাজমহিষী কপাল চাপড়ে বললেন, এ কেমন তোর পরি? রাজার মেয়ে বললে, ছি ছি, কি লজ্জা। মহিষীর দাসী বললে, পরীর বেশটাই বা কিরকম? রাজপুত্র বললে, চুপ করো, তোমাদের ঘরে পরী ছদ্মবেশে এসেছে। দিনের পর দিন যায়। রাজপুত্র জ্যোৎস্না রাতে বিছানায় জেগে উঠে চেয়ে দেখে কাজরির ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা। দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে আছে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা এক প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে, পরী কোথায় লুকিয়ে রইল? শেষ রাতে অন্ধকারের আড়ালে উষার মতো। রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হলো। কাজরি সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায়, রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বললে, আজ তোমাকে ছাড়ব না, নিজ রূপ প্রকাশ করো, আমি দেখি। এমন কথা শুনে বনে যে হাসি হেসেছিল, সে হাসি আর বেরোল না। দেখতে দেখতে দুই চোখ জলে ভরে এলো। রাজপুত্র বললে, তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? সে বললে, না, আর নয়। রাজপুত্র বললে, তবে এইবার কার্তিক পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখে। পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে। রাজবাড়ির নহবতে মাঝরাতের সুরে ঝিমি ঝিমি তান লাগে। রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকল। পরী বউয়ের সঙ্গে আজ হবে তার শুভ দৃষ্টি। শয়নঘরে বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দ ফুল রাশ করা, আর উপরে জানলা বেয়ে জ্যোৎস্না পড়ছে। আর কাজরি, সে কোথাও নেই। 3 প্রহরের বাঁশি বাজল, চাঁদ পশ্চিমে হেলেছে। একে একে কুটুম্বে ঘর ভরে গেল। পরী কই? রাজপুত্র বললে, চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না। চলে গিয়ে পরী আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না।